গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকলেও সমাজে এখনও পিছিয়ে নারীরা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। 1908 সাল, নিউ ইয়র্ক শহর। মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস, মানবিক কর্মপরিবেশের দাবিতে রাস্তায় নেমে আসেন নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শুরুতেই সচিত্র প্রতিবেদনে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানে নারীদের অসামান্য অবদান ও ভূমিকা। মঞ্চায়ন করা হয় পাহাড়সম প্রতিবন্ধকতা পেরিয়ে নারীদের অগ্রযাত্রার গল্প, যে গল্পগুলো অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে থাকা প্রতিটি নারীর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে 5 জনকে এবং বিশেষ ক্যাটাগরিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে তুলে দেওয়া হয় এবছরের অদম্য নারী সম্মাননা। নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন। মূল ভাষণে প্রধান উপদেষ্টাও স্মরণ করেন নতুন বাংলাদেশ প্রাপ্তির আন্দোলনে নারীদের কথা, কন্যাদের অসামান্য অবদান। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। সম্প্রতি নারীদের ওপর হামলার যে ঘটনা ঘটছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, এ ধরনের ঘটনা নতুন বাংলাদেশের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে দেশে বিনিয়োগ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সমাজে পিছিয়ে পড়া নারীরাই বৈষম্যের শিকার বেশি হন উল্লেখ করে তাদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আহ্বান জানান সকল নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। নারী নিয়ে আমাদের নৈতিক চরিত্র, আমাদের চরিত্র যার যার অ্যাঙ্গেলের থেকে তার এটা নিয়ে এটাকে শ্রদ্ধা করা উচিত। সেটা আমাদের দেশে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি যে কন্ট্রোলে আনার জন্য কিছু কিছু পদক্ষেপ খুব শক্ত হাতে নিতে হবে। যারা এই ধরনের অপরাধী তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। দমন না করলে এই দেশে অপরাধী দিনাদিন মাথা যারা দিয়া দাঁড়ায় উঠবে। আমাদের 2 প্রধানমন্ত্রী ছিল, গত 2 জন প্রধানমন্ত্রী ছিল নারী, সেটা ফেসিস্ট বলতে পারেন, কিংবা আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিল, 3 জন নারী ছিলেন। তাছাড়া আমাদের স্পিকার ছিল শিরিন শারমিন। আমি মনে করি না খুব বেশি পিছিয়ে আছে। আমাদের যে 23-24 যে ব্যাচ আসছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি, ওই ব্যাচটার মধ্যে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি ছিল। তার মানে কি? তারা কিন্তু পিছিয়ে না, তারা সামনে আসছে। হয়তো তারা কিছু পিছনে ছিল। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই নারীরা সব কাজে আসলে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা অভ্যুত্থান আন্দোলনে তারা সামনের কাতারেই ছিল। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু কাতারে তারা পিছিয়ে আছে, বাট তারা অনেক অগ্রসর। তারা কিন্তু এখন প্রতিবাদ করতেছে। মেয়েরা আলটিমেটলি আমাদের দেশে নিরাপদ নেই। প্রতিটা দিন একটা না একটা ফেসবুক স্ক্রল করলে দেখা যায় 2 মিনিট পর পরই একটা ক্রাইম, 2 মিনিট পর পরই একটা ক্রাইম। গতকালকে দেখা গেল 5ম শ্রেণীর একটা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, তাও একজন শিক্ষক করেছেন। এইসব ক্রাইমের জন্য কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? আবার অন্যদিকে দেখা যায় এইসব ক্রাইমগুলো যখনই একটু পাবলিক ফিগারে আসে বা মানুষ যখন জানতে পারে, তখন দেখা যায় এলাকার কোনো বড় নেতা বা নেত্রী তারা দেখা যায় এগুলো ধামাচাপা দিয়ে দেয়। কেন আমাদের দেশে এখন এগুলো সংস্কার হচ্ছে না? বর্তমান সোসাইটিতে এত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে নারীদের নিয়ে। আমরা রাস্তায় হাঁটতে গেলে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি বর্তমানে। কারণ দেখা যাচ্ছে যে এই যে গত পরশুদিনের যে ঘটনা শিশু আসিয়ার ক্ষেত্রে, এরকম অহরহ ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। তো একটা নিরাপত্তা বিষয়ক ঘটনা আমাদেরকে প্রতি ক্ষেত্রে বাধা দিচ্ছে, আমাদের পরিবার থেকে বাধা দিচ্ছে যে আমি একটা জায়গায় সন্ধ্যার পর যে বের হব নির্বিঘ্নে, এইটা আমি করতে পারছি না। কারণ দেখা যাচ্ছে যে আমি যদি সন্ধ্যার পর কোথাও বের হই, ওই ক্ষেত্রে আমি যে নিরাপদে বাসায় ফিরতে পারবো এইটুকু নিশ্চয়তা কিন্তু আমি নিজেই নিজেকে দিতে পারি না।
এই দিক দিয়ে দেখতে গেলে যে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। নারীরা পিছিয়ে পড়ার পেছনে রয়েছে সামাজিক অবক্ষয়। কারণ একটা বিষয় আমরা দেখতে পারি যে যখন হচ্ছে একটা মেয়ে রেপ হচ্ছে, তার কিন্তু বিচারটা ওই মুহূর্তে হচ্ছে না। একজন রেপিস্টকে তারা হচ্ছে ধরতেছে ঠিক আছে, কিন্তু তার সঠিক বিচার তারা করছে না। এখন যদি আমাদের সঠিক বিচার না হয়, তখন তো মানুষ এটাকে প্রাধান্য দিবে না। সেই রেপিস্ট যখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তখন তো আরেকটা মেয়ে শঙ্কায় থাকতেছে, সে তো সেফ না। অপরদিকে আমাদের ফ্যামিলি কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করে না। আমাদের ফ্যামিলি যদি এটাকে নিয়ে জোরদারভাবে প্রোটেস্ট করে, তাহলে কিন্তু অনেকটা দেখা যায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকলেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনও পিছিয়ে নারীরা। এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। এখনও অনেক জায়গাতেই রয়েছে যেখানে নারী অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হচ্ছে না। কারণ পুরুষতান্ত্রিক যে সমাজটা রয়েছে, তাদের অনেকের মতেই যে নারীদেরকে পিছিয়ে রেখে নারীদেরকে পিছিয়ে রাখার যে প্রবণতা রয়েছে, ওইটা এখনও চলমান রয়েছে। এজন্য উনি যেটা বলেছে আমাদের যে প্রধান উপদেষ্টা, যে আমাদের নারী অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, এই জন্যই যে তারা চায় না যে আমরা নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাই। জুলাই অভ্যুত্থানের সময় আমাদের বোনেরা, আমাদের যে নারীরা আছে, সবাই কিন্তু একদম সম্মুখ সারিতে অবস্থান করছিলেন। কিন্তু বর্তমান সময় জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা পরবর্তীতে সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে এই যে অকারেন্সগুলো, বিশেষ করে নারীদের সাথে, ছোটো ছোটো বাচ্চাদের সাথে, আমাদের এই যে ছোটো বোন আসিয়ার ব্যাপারটাই যদি আপনি দেখতে পারেন, 8 বছরের একটা শিশু, মানে কতটা বিকৃত মস্তিষ্কের না হলে 2-3 জন মানুষ মিলে যে তার সাথে যে ঘটনাটা ঘটাইছে, এইটার বিচার যদি বাংলাদেশে না হয় বা এই ইন্টারিম গভর্নমেন্ট না করে, তাহলে পুরো বাংলাদেশ থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে যেমন এই আন্দোলনের সূচনা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় যেমন এই সূচনাটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে হয়েছে, তেমন এই অভ্যুত্থানের মাধ্যমে পুরা বাংলাদেশে এটা ছড়াই যাবে আশা করি। এবং আমরা এটা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন এই সুরক্ষা নিশ্চিত করতে পারে বাংলাদেশের এই মানুষের সাথে। কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি পারিবারিকভাবেও দেখি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু নারীদেরকে সেভাবে সেই জায়গাটা দেওয়া হয় না। কর্মক্ষেত্রে যখন হচ্ছে কোনো দায়িত্বের কথা বলা হয়, তখন কিন্তু এখানেও প্রশ্ন ওঠে, ও তো নারী, ও কি পারবে? এই বৈষম্যটা কিন্তু হয়ে আসছে। সো নারীদের যোগ্যতা, নারী যে দায়িত্ব নিতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ করার জায়গাটা থেকে যায়। নারীদের সেই সুযোগটা দেওয়া হয় না। কাজেই এটা আসলে বলবো যে উনি যেই কথাটা বলেছেন, সেটি একদম যৌক্তিক একটি কথা। মতামত প্রকাশের জন্য বিভিন্ন আমরা যে করি, বৈষম্য তৈরি করি নারী পুরুষ, আসলে এটা মোটেও ঠিক না। কারণ 24শে অভ্যুত্থানে নারীরাও বিশেষ কাজে তারাও কিন্তু ভূমিকা পালন করেছে। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। সমাজে তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং তাদের উপরে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছেই। ফলে আমি মনে করি যে উনি যথার্থই বলেছেন। বাংলাদেশে পুরুষের থেকে নারীদের অবস্থান অবশ্যই পিছনে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু নারী চেষ্টা করতেছে। এর পাশে কিছু পুরুষের পাশাপাশি অন্যান্য যে দলগুলা, তারাও আমাদেরকে চেষ্টা করতেছে। কিন্তু দেখা যাইতেছে নারীরা যখনই বাইরে আসার চেষ্টা করতেছে, কিছু মানুষ তারা আসলে ধর্মীয় আবরণ দিয়ে তাকে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছে। এবং এই যে নানাভাবে হেনস্থা হইতেছে, এখন অনেকে পোশাকের কথা তোলে, বিভিন্ন কথা তোলে। যেমন আসিয়া মেয়েটা 8 বছরের বাচ্চা, সে পোশাক ব্যাপারে কোনো কিছু জানবে না, বুঝবে না। সে একটা বাচ্চা মেয়ে, তার সাথেও একটা এত বড় একটা জঘন্য কাজ হয়েছে। সো আমরা মনে করি আসলে মেয়েদেরকে এগুলো আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। আসলে আমরা মেয়েরা অ্যাজ এ মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের যে অধিকার, এটাই চাই। দর্শক, এই ছিল এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন আমাদের কথার আজকের পর্ব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।